আসসালামু আলাইকুম। ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে আবারও একটি লাইভ ক্লাসে স্বাগতম সবাইকে। যারা জয়েন করেছো, আজকের হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়ের ৩ নাম্বার ক্লাস। এর আগে আরও ২টা ক্লাস নিয়েছি, তোমরা জানো সবাই। আজকে ৩ নাম্বার ক্লাস। এই ৩ নাম্বার ক্লাসে আমরা ২ নাম্বার ক্লাস যেখান থেকে শেষ করেছি তারপর থেকে শুরু করব। যদি কেউ মিস করে থাকো আগের ক্লাসগুলো, যে স্যার আমি লাইভ ক্লাস করতে পারিনি, তাকে বলবো যে তুমি আগের রেকর্ডেড ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। যদি লিঙ্ক খুঁজে না পাও, আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সো লিঙ্ক পাওয়ার জন্য তুমি একটা কাজ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যেখান থেকে লাইভ নেওয়া হচ্ছে ওখানে কমেন্টস করতে পারো, তাহলে ওই লিঙ্কগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সুস্মিতা আছে, ঠিক আছে। সবাই একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই জয়েন করতে পারে, সবাই লাইভ ক্লাসটা করতে পারে। আজকের ক্লাসটা আমরা কিন্তু ধারাবাহিকভাবে আগাচ্ছি। আবারও বলছি, আমরা কিন্তু ধারাবাহিকভাবে এবং একটু স্লোলি আগাচ্ছি। কেন? কারণ আমরা ভালোভাবে শিখতে চাই। আমি যদি একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দিই, এটাও সম্ভব। একদিনে একটা চ্যাপ্টার শেষ করা সম্ভব। ২ ঘন্টা, ২.৫ ঘন্টার একটা ক্লাস নিলে একদিনে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কিন্তু তুমি কি ভালো করে শিখতে পারবা? পারবা না। এই জন্য ধারাবাহিকভাবে একটু স্লো মোশনে ক্লাসগুলো নিচ্ছি, যাতে আমরা ভালোভাবে শিখতে পারি। ডিরেক্ট অঙ্কে না গিয়ে আগে একটু বেসিকগুলো নিয়ে আলোচনা করছি। দেখা যাচ্ছে ওই চ্যাপ্টারের যেই জিনিসগুলো না জানলে অঙ্ক ভালো করে শিখতে পারবা না, এই বিষয়গুলো আলোচনা করে তারপর আমরা অঙ্কে যেতে চাচ্ছি আর কি। তো এখনও প্রথম অধ্যায় করাচ্ছি আমরা, ২টা ক্লাস শেষ হয়েছে, আজকে ৩ নাম্বার ক্লাস। তো আশা করছি আজকে ইম্পর্টেন্ট অনেক কিছু জানতে পারবে তোমরা। তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আমরা লেনদেন করিয়েছিলাম গত ক্লাসে। লেনদেনের এই যে এগুলো সব শিখেছি আমরা। এগুলো যারা মিস করেছো তারা একটু দেখে নিবা। লেনদেন হিসাব সমীকরণের উপাদানগুলো সবগুলো আমরা শিখেছি। মজুদ পণ্যের হিসাব রক্ষণাবেক্ষণ পদ্ধতি, এটা সবার বইয়ে আবার নাই। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট টপিকসটা সবার বইয়ে নাই, কিন্তু এটা আসে পরীক্ষায় অনেক সময়, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তুমি একটু দেখো মনোযোগ দিয়ে। মজুদ পণ্যের হিসাব রক্ষণাবেক্ষণ পদ্ধতি। এই মজুদ পণ্যের হিসাব রক্ষণাবেক্ষণ পদ্ধতি, এইটার দুটি প্রচলিত পদ্ধতি আছে। একটাকে বলে কালান্তিক মজুদ পদ্ধতি, আর একটাকে বলে নিত্য মজুদ বা অবিরত। অবিত হয়ে গেছে, এটা অবিরত হবে। হ্যাঁ, অবিরত মজুদ পদ্ধতি। তাহলে একটা হচ্ছে কালান্তিক, এটার নাম হচ্ছে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি, আর একটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। ইংরেজিতে যেটাকে বলে, একটা হলো পিরিয়ডিক সিস্টেম আর একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। একটা পিরিয়ডিক আর একটা পারপেচুয়াল। অর্থাৎ আমি যদি সহজে বলতে চাই, একটা হচ্ছে পূর্বের নিয়ম, একটা আধুনিক নিয়ম। যদি আরও মডিফাই করে বলতে চাই, একটা ব্রিটিশ নিয়ম, একটা আমেরিকান নিয়ম। কোনটা ব্রিটিশ নিয়ম? কালীন বা কালান্তিক, এটা হচ্ছে ব্রিটিশ নিয়ম। আর নিত্য বা অবিরত, এটা হচ্ছে আধুনিক নিয়ম বা আমেরিকান নিয়ম। সো আমরা দুইটাই শিখবো। এই বিষয়ে আমাদের একটু জাবেদা শিখতে হবে। তুমি যদি দেখো মজুদ পণ্যের হিসাব রক্ষণাবেক্ষণ পদ্ধতি জাবেদা যদি দেখো, এখানে আমরা এতদিন যে নিয়মে জাবেদা করে এসেছি, এটা হচ্ছে কালীন বা কালান্তিক পদ্ধতি। এই নিত্য বা অবিরত পদ্ধতিতে এখনো জাবেদা করি নাই। যেমন তোমাকে যদি আমি একটা জাবেদা বলি যে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা নগদে, পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা নগদে, তাহলে তুমি জাবেদা কি দিবা? তুমি দিবা যে স্যার ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইটাই তো জাবেদা দিবা। পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু যখন আমরা নিত্য বা অবিরত পদ্ধতিতে শিখব, তখন কিন্তু এই জাবেদা দিলে হবে না। তখন দিতে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট। যেমন দেখো, এখানে আমি কিছুটা উদাহরণ দিয়েছি। ১ নম্বরটা দেখো, পণ্য ক্রয় হিসাবভুক্ত করার জন্য যখন আমি পণ্য ক্রয় করব, মজুদ পণ্য হিসাব ডেবিট আর নগদান হিসাব বা প্রদেয় হিসাব। আমি যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে নগদান হিসাব ক্রেডিট করব, আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট করব। তাহলে এইখানে পার্থক্যটা হলো যে আমরা নর্মালি ক্রয় থাকলে ক্রয় ডেবিট করি, পণ্য ক্রয় করেছি ক্রয় ডেবিট, কিন্তু এখানে ক্রয় ডেবিট করা যাবে না। কি ডেবিট করতে হবে? মজুদ পণ্য হিসাব ডেবিট। এখন শুধু কি ক্রয়ের ক্ষেত্রে? না, ক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে সব জায়গায় মজুদ পণ্য ডেবিট করতে হবে। মানে ডেবিট না, মজুদ পণ্য লিখতে হবে ক্রয়ের জায়গায়। যেমন ক্রয় যদি করি নগদে হোক বাকিতে হোক, মজুদ পণ্য ডেবিট। ক্রয় ফেরতের জায়গায় মজুদ পণ্য, ক্রয় বাট্টার জায়গায় মজুদ পণ্য, ক্রয় পরিবহনের জায়গায় মজুদ পণ্য। ক্রয় সংক্রান্ত যত জায়গা আছে সব জায়গায় এখন লিখতে হবে কি? মজুদ পণ্য। কোন পদ্ধতিতে? এই যে নিত্য বা অবিরত পদ্ধতিতে। এই নিত্য বা অবিরত পদ্ধতিতে এইটাই হচ্ছে একটা ক্রয় সংক্রান্ত জাবেদার নিয়ম। তো আবার দেখাই, আবার বলছি, পণ্য ক্রয় হিসাবভুক্ত করার জন্য, যেমন ধরো আমি যদি এখানে একটু লিখি যে পণ্য ক্রয়
আমি যদি এখানে লিখি পণ্য ক্রয় 5,000 টাকা, কিছু বলা নেই মানে নগদে ক্রয়, তাই না? পণ্য ক্রয় 5,000 টাকা। আমরা জাবেদা কি করি? নর্মালি জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট। আমরা জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, আর যদি নগদে হয় নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এই যে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হলো কালীন বা কালান্তিক পদ্ধতি। যখন আমি নিত্য বা অবিরত পদ্ধতিতে করব তখন এখানে এই ক্রয়টা লেখা যাবে না, এই ক্রয় হিসাব লেখা যাবে না। এই ক্রয় হিসাব না লিখে এটার পরিবর্তে আমরা কি লিখব? এটার পরিবর্তে আমরা লিখব মজুদ পণ্য হিসাব ডেবিট। মজুদ পণ্য ডেবিট। ক্রয় হিসাব না লিখে লিখতে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত ক্ষেত্রে মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদে হলে নগদান হিসাব ক্রেডিট, বাকিতে হলে প্রদেয় হিসাব ক্রেডিট। এবার দেখো পরিবহনের ক্ষেত্রে ক্রয় পরিবহন হিসাবভুক্ত করার জন্য যখন আমি ক্রয় পরিবহন করব তখনও মজুদ পণ্য ডেবিট। আমরা নর্মালি কি করি? পরিবহন হইলে পরিবহন ডেবিট করি, তাই না? ক্রয় পরিবহন হইলে ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ক্রয় পরিবহন লেখা যাবে না। আমি বলেছি ক্রয় সংক্রান্ত কিছুই লেখা যাবে না। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন, ক্রয় সংক্রান্ত সব জায়গায় লিখব মজুদ পণ্য। তো এখানে দেখো আমরা ক্রয় ফেরত না এখানে আমরা পরিবহন খরচ না লিখে বা ক্রয় পরিবহন হিসাব না লিখে লিখেছি মজুদ পণ্য হিসাব ডেবিট, আর নগদে হলে নগদান হিসাব ক্রেডিট, বাকিতে হলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। পরেরটা দেখো ক্রয় ফেরত। আমরা নর্মালি ক্রয় ফেরতের জাবেদা কি জানি? কালীন বা কালান্তিক পদ্ধতিতে ক্রয় ফেরতের জাবেদা কি? আমাদের জাবেদা হলো যে যেহেতু ক্রয় ফেরতের জাবেদা পাওনাদার হিসাবে আমরা ডেবিট করি আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করি। পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কিন্তু এখানে ক্রয় ফেরত ওয়ার্ডটা লেখা যাবে না, ক্রয় সংক্রান্ত কিছুই লেখা যাবে না। তাহলে ক্রয় ফেরতের জায়গায় লিখব মজুদ পণ্য হিসাব। দেখো এই যে নগদান বা প্রদেয় হিসাব ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয় ফেরতের জায়গায় মজুদ পণ্য, ক্রয় পরিবহনের জায়গায় মজুদ পণ্য, তারপরে ক্রয়ের জায়গায় মজুদ পণ্য সব জায়গায়। তারপরে ক্রয় বাট্টার জায়গায় দেখো ক্রয় বাট্টার জায়গায় ক্রয় বাট্টা জাবেদা কি ছিল? যে ক্রয় বাট্টা হিসাব ডেবিট, আর এখানে দেখো মজুদ পণ্য হিসাব ক্রেডিট করেছে, অর্থাৎ পাওনাদার লেখা যাবে না। এরপরে বিক্রয়ের সময় একটা ইম্পর্টেন্ট জাবেদা আছে। দেখো যখন আমরা বিক্রি করি, আমি নগদে বিক্রি করলাম, 10,000 টাকা দিয়ে নগদে বিক্রি করেছি। তো 10,000 টাকা দিয়ে যদি নগদে আমি বিক্রি করি, আমি জাবেদা কি দিব? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। কিন্তু এখন দেখো জাবেদার এর মধ্যে একটা টুইস্ট আছে, আমি একটু এখানেই লিখে দেখাই। দেখো আমি যদি এটা করি যে 1 নাম্বার দিয়ে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 7,000 টাকা, নগদে পণ্য বিক্রয় 7,000 টাকা। আমরা নর্মালি এটা জাবেদা কি করেছি আগে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তাই তো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 7,000 টাকা। তোমার জাবেদাটা যদি কালীন বা কালান্তিকে হতো তাহলে এটা ঠিক আছে, কিন্তু যদি নিত্য বা অবিরত হয় তাহলে কিছুটা পরিবর্তন হবে। কি পরিবর্তন? তোমাকে দিবে নগদে পণ্য বিক্রয় 7,000 টাকা, এর সাথে একটু অ্যাড করে দিবে ব্র্যাকেটে যে এটা দিবে হচ্ছে ক্রয় মূল্য 4,500 টাকা। এই যে যখন তুমি নিত্য বা অবিরততে করবা, এই ক্রয় মূল্যটা অ্যাড করে দিবে যে বিক্রি করেছো 7,000 টাকায় কিন্তু কেনা দাম 4,500 টাকা। তো কেনা দামটা তোমাকে অ্যাড করে দিবে। এই যে কেনা দামটা যে তোমাকে অ্যাড করে দিচ্ছে না, এই কেনা দামের জন্য অতিরিক্ত আরেকটা জাবেদা তোমাকে করতে হবে। তার মানে নিত্য বা অবিরত পদ্ধতিতে যখন আমি বিক্রি করব তখন দুইটা জাবেদা হবে। নিত্য বা অবিরত পদ্ধতিতে যখন বিক্রি করব কয়টা জাবেদা হবে? দুইটা জাবেদা। তো এইটা হলো একটা জাবেদা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর একটা জাবেদা হবে 2 নাম্বার, একটা জাবেদা হবে 2 নাম্বার জাবেদাটা হচ্ছে এই যে এখানে দিয়েছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এইটা হলো একটা ক নাম্বার দিয়ে। খ নাম্বার দিয়ে আরেকটা করবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এইটা ওই 4,500 টাকার জন্য।
এই সেকেন্ড জাবেদা 4,500 টাকার জন্য। তুমি এতদিন যে জাবেদা শিখেছো সেটা হলো কালীন বা কালান্তিক পদ্ধতিতে, এই জন্য একটা জাবেদা দিলেই হয়, নগদান হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব। কিন্তু যখন তুমি নিত্য বা অবিরততে করবা তখন তোমাকে দুইটা জাবেদা দিতে হবে বিক্রয়ের জন্য। প্রথমটা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, একটা, এটা হলো 7,000 টাকা। আর পরেরটা হলো বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট, 4,500 টাকার জন্য। তার মানে নিত্য বা অবিরতিতে দুইটা জাবেদা দিতে হয়। কখন? যখন আমি বিক্রি করব। তাহলে আমি মূল থিমটা আবার একটু বলি। যখন আমি ক্রয় করব, ক্রয় লেখা যাবে না, লিখতে হবে মজুত পণ্য। ক্রয় ফেরতের জায়গায় মজুত পণ্য, ক্রয় বার্তার জায়গায় মজুত পণ্য, ক্রয় পরিবহন মজুত পণ্য, সমস্ত ক্রয় রিলেটেড এন্ট্রির জায়গায় মজুত পণ্য লিখতে হবে। আর যখন আমি বিক্রি করব তখন দুইটা জাবেদা, একটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর আরেকটা জাবেদা হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। বোঝা গেছে? আবার বিক্রয় ফেরতের সময়ও দুইটা জাবেদা। আমরা নর্মালি বিক্রয় ফেরতের জাবেদা কি করি? বিক্রয় ফেরত ডেবিট করি আর দেনাদার ক্রেডিট করি, তাই না? বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, এটাই তো জাবেদা করি। তখন দুইটা জাবেদা কি হবে? একটা হলো বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, এটা হচ্ছে একটা জাবেদা। আর ব্র্যাকেটে যে টাকাটা দেওয়া থাকবে এইটার জন্য এই জাবেদাটা তখন উল্টা হয়ে যাবে। অর্থাৎ বিক্রয়ের সময় হয় বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য ক্রেডিট, আর যখন বিক্রয় ফেরত হবে এটা উল্টা করে দিবা। কি করবা? মজুত পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। এইটাই হচ্ছে মূল পার্থক্য। ক্রয়ের সময় সবগুলো মজুত পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা। আর বিক্রয়ের সময় দুইটা জাবেদা, বিক্রয় ফেরতের সময় দুইটা জাবেদা। এটাই হচ্ছে নিত্য বা অবিরত মজুত পদ্ধতির পার্থক্য। তো তোমরা এই নিয়মে যদি জাবেদা আসে পরীক্ষায়, পারবা কিনা এই নিয়মটা ক্লিয়ার কিনা, বা কোনোটাই কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টস করে সবাই একটু জানাই। দ্রুত একটু কমেন্টস করে ফেলি। যারা যারা কমেন্টস করনি, যারা শেয়ার করনি, ফ্রেন্ডদেরকে মেনশন দাওনি, একটু শেয়ার করে দাও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা সবাই মিলে ক্লাসটা করতে চাই। তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে একটু জানাও। যারা আমাদের ওই গ্রুপটাতে অ্যাড নাই সবাইকে একটু অ্যাড করো। যারা আমাদের ফেসবুক পেজে ফলো দাও না, একটু ফলো দিয়ে রাখো। আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ভিশন প্লাস একাডেমিক্স নামে, ভিশন প্লাস একাডেমিক্স নামে একটা ইউটিউবের চ্যানেল আছে, তোমরা ওইটাতে সাবস্ক্রাইব করো। যেহেতু তোমাদের জন্য আমরা স্পেশালি আলাদাভাবে এই ব্যাচটা শুরু করেছি। আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস দিচ্ছি, বাংলা, ইংরেজি, আইসিটি, এরপরে যে হিসাব বিজ্ঞান, খুব শীঘ্রই বাকি সাবজেক্টগুলো চলে আসবে। আমাদের ম্যানেজমেন্ট, মার্কেটিং, যাদের যদি ফাইন্যান্স থাকে কারো ফাইন্যান্স, ইকোনমিক্স থাকলে ইকোনমিক্স, এই সবগুলো ক্লাস আমাদের এখানে করতে পারবা তুমি। এবং সব বেস্ট টিচারকে দিয়ে ক্লাসগুলো নেওয়া হবে এবং ধারাবাহিকভাবে সুন্দরভাবে ক্লাসগুলো নেওয়া হবে। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে সুন্দরভাবে ক্লাসগুলো নেওয়া হবে যাতে তুমি বুঝতে পারো। বাসায় বসেই রাতের বেলা ক্লাসগুলো তুমি করতে পারছো। এবং এটার জন্য কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না, ফ্রি করানো হচ্ছে। সো সবাই জয়েন করতে পারো। তো যারা যারা শেয়ার করনি একটু শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করনি, ফ্রেন্ডদেরকে মেনশন দাওনি, একটু মেনশন দিয়ে একটু শেয়ার করে দাও। আর আমি একটু কমেন্টস পড়ে আসি, দেখি কারা কারা কমেন্টস করেছো। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে দাও সবাই। আচ্ছা, সিনথিয়া বলেছে বিক্রয়টা বুঝিয়ে দিতে, ফায়জা বলছে যে বোঝা হয় নাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর কে কে বোঝোনি একটু কমেন্টস করো। ওকে, আমি এটা একটু ভালো করে ক্লিয়ার করি তোমাদেরকে। অনেকের বুঝতে সমস্যা হয়েছে, সো আমি এখানে একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, আমি একটা পেজ নিচ্ছি। ধরো পেজটাকে যদি আমি দুই ভাগে ভাগ করে দেই, এক পাশে আমি লিখব এটা হচ্ছে কালীন বা কালান্তিক, আর একটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি।
একটা হচ্ছে কালীন বা কালান্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি। দুইটাই কিন্তু জাবেদা শেখাচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে জাবেদা শেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা কালীন বা কালান্তিক পদ্ধতিতে জাবেদা কিভাবে শিখে এসেছি, দেখো যদি এরকম থাকে যে নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তো নগদে পণ্য ক্রয় 5,000 টাকা আমরা জাবেদা কি করি, আমরা জাবেদা দেই হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আমরা জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা কিন্তু এই জাবেদা দিই, তাই না? ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। কিন্তু যখন আমি নিত্য বা অবিরত পদ্ধতিতে করব, যখন আমি নিত্য বা অবিরত পদ্ধতিতে করব, যখন আমি নিত্য বা অবিরত পদ্ধতিতে করব তখন জাবেদাটা পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানেও যদি আমি লিখি যে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, এখানে কিন্তু জাবেদা হবে মজুদ পণ্য হিসাব ডেবিট, এখানে জাবেদা হবে মজুদ পণ্য হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পার্থক্য কি? কালীন বা কালান্তিক পদ্ধতিতে ক্রয় হিসাব ডেবিট করি, এইটাই আমরা 9-10 থেকে শিখে এসেছি। এই কালীন বা কালান্তিক আমরা হয়তো নাম জানি না, কিন্তু আমরা যে জাবেদা শিখে এসেছি এটা কালীন বা কালান্তিক পদ্ধতি, এটা ব্রিটিশ নিয়ম। কিন্তু নিত্য বা অবিরত বা আমেরিকান নিয়মে আমাদেরকে ক্রয় হিসাব লেখা যাবে না, না লিখে লিখতে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট। জাবেদার পার্থক্য বোঝাচ্ছি। এখন আমার যদি আরেকটা জাবেদা আসে এরকম, এরকম যদি একটা জাবেদা আসে যে ক্রয় ফেরত, যদি আসে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 2,000 টাকা, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 2,000 টাকা। সো আমরা ক্রয় ফেরতের জাবেদা কি লিখি, আমরা ক্রয় ফেরতের জাবেদা লিখি এরকম যে যেহেতু এটা বাকিতে, পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সেম জাবেদা আমি যদি এই পাশে করতে চাই, এখানে আমি আর এন্ট্রিটা তুলছি না, এই সেম জাবেদা, তখন তুমি পাওনাদার হিসাব ডেবিট করতে পারবা, পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। এই যে ক্রয় ফেরত আছে না, এখানে ক্রয় ফেরত, ক্রয় ফেরতটা লেখা যাবে না, ক্রয় ফেরতের পরিবর্তে লিখতে হবে মজুদ পণ্য হিসাব ক্রেডিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। তাহলে পরিবর্তনটা খেয়াল করেছো? ক্রয়ের সময় এখানে নিত্য বা অবিরততে ক্রয় লেখা যাবে না, লিখতে হবে মজুদ পণ্য। ক্রয় ফেরতের সময় লেখা যাবে না ক্রয় ফেরত, লিখতে হবে মজুদ পণ্য। ঠিক তেমনি ক্রয় বাট্টার সময় লিখতে হবে মজুদ পণ্য, ক্রয় পরিবহনের সময় লিখতে হবে মজুদ পণ্য।
তো ক্রয় পরিবহনেরটা আমি একটু দেখাই। 3 নাম্বার দিয়ে যদি দেই, ক্রয় পরিবহন পরিশোধ। ক্রয় পরিবহন পরিশোধ করা হলো 500 টাকা। ক্রয় পরিবহন পরিশোধ করা হয়েছে 500 টাকা। তো এটা জাবেদা কি হবে দেখো, আমি যদি ক্রয় পরিবহন পরিশোধ করি, ক্রয় পরিবহন একটা খরচ, তো আমি জাবেদা লিখি ক্রয় পরিবহন হিসাব ডেবিট। ক্রয় পরিবহন হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। সেম জাবেদা যখন আমি এখানে করব, ক্রয় পরিবহন, ক্রয় আছে না, লেখা যাবে না, কি লিখতে হবে, মজুদ পণ্য হিসাব ডেবিট। তো আমরা লিখব মজুদ পণ্য হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে পার্থক্য দেখেছো যে আমি যখন পণ্য ক্রয় করব, ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু নিত্য বা অবিরততে ক্রয় লেখা যাবে না, কি লিখবো, মজুদ পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ক্রয় ফেরতের জাবেদা পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, কিন্তু এখানে পাওনাদার ডেবিট করে ক্রয় ফেরত ক্রেডিট করা যাবে না, মজুদ পণ্য লিখতে হবে ক্রেডিট। আবার এখানে ক্রয় পরিবহনের জায়গায় ক্রয় পরিবহন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে ক্রয় পরিবহন লিখতে পারবো না, না লিখে লিখতে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট। তাহলে এগুলো হচ্ছে সব ক্রয় সংক্রান্ত। তাহলে একটু কমেন্টস করো তো ক্রয় সংক্রান্তগুলো বুঝছো কিনা তোমরা, ক্রয় সংক্রান্ত যেগুলো করাইলাম এগুলো সব বুঝতে পেরেছো কিনা। এরপরে আমরা বিক্রয় সংক্রান্ত যাব, ক্রয় সংক্রান্ত বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে দাও। আচ্ছা, সিনথিয়া বলছে যে স্যার বিক্রিত পণ্যের ব্যয় এন্ট্রিটা কেন আসবে। হ্যাঁ, আমি বিক্রয়টা শেখাবো এখনই আমি যাব ওখানে, ওয়েট করো। সুস্মিতা বলছে স্যার এটা কোন কাজের জন্য করতে হবে। ওই যে আমরা যে জাবেদা করি, আমরা তো এক জাবেদার একটা পদ্ধতি শিখেছি। আমরা নর্মালি কি করি, জাবেদা যেটা শিখেছি এটা ব্রিটিশ নিয়ম, তাহলে আমেরিকান নিয়মে জাবেদা শিখতে হবে না, এই জন্য এটা আরেকটা পদ্ধতি, নিত্য বা অবিরত পদ্ধতিতে এখন জাবেদা শিখছি। কোন কাজে লাগবে, এই যে আমরা জাবেদা কোন কাজে লাগে, আর জাবেদা হচ্ছে আমাদের হিসাবের প্রাথমিক বই। তো হিসাবের প্রাথমিক বই যে আমি হিসাব করি, তাহলে এটা তো ব্রিটিশ পদ্ধতিতে করি, তাহলে আমেরিকান পদ্ধতিতে যদি তোমাকে করতে বলে তাহলে শিখতে হবে আমাকে। আচ্ছা, ইতি বলছে স্যার এটা কোন অধ্যায়। এটা ওই যে প্রথম অধ্যায়ের মধ্যেই আছে, আমরা প্রথম অধ্যায়ে লেনদেন চ্যাপ্টারটা পড়ছি, প্রথম অধ্যায়ের মধ্যে আছে না, ওইটাই পড়ছি এখনো। ফায়জা বলছে যে স্যার প্রশ্নে কি দেওয়া থাকবে, নিত্যবিরত। হ্যাঁ, প্রশ্নে দেওয়া থাকবে যে জাবেদা করো নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে, এটা প্রশ্নে বলা থাকবে। বাকিরা একটু দ্রুত কমেন্টস করে ফেলি, এটা বুঝতে পেরেছো কিনা ক্রয় সংক্রান্তটা। আচ্ছা, মুক্তা কমেন্টস করেছে, বুঝতে পেরেছে, সুস্মিতা বুঝতে পেরেছে, ইতি বুঝতে পেরেছে। ওকে, তাহলে ক্রয় সংক্রান্তগুলো কিন্তু ক্লিয়ার। এবার আসি বিক্রয় সংক্রান্ত কি হবে। হ্যাঁ, আমি পরের পেজে যাচ্ছি, বিক্রয় সংক্রান্তটা দেখো একটু, যারা মেনশন দাও নাই একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, মেনশন দিয়ে দিলে অন্যরা একটু দেখতে পারবে। সো আমি যদি এখানে বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো দেই, এই পাশে হচ্ছে কালীন বা কালান্তিক, নামগুলো একটু অদ্ভুত না, কালীন বা কালান্তিক এটা ব্রিটিশ নিয়ম, আর নিত্য বা অবিরত এটা হলো আধুনিক নিয়ম, আমেরিকান নিয়ম।
আচ্ছা দেখো, কালীন বা কালান্তিকে যদি তোমাকে বলে পণ্য বিক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো 10,000 টাকা, 10,000 টাকা নগদে, অর্থাৎ নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তুমি জাবেদা কি করো জানো? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এইটাই তো আমরা জাবেদা করি যে পণ্য বিক্রি করেছি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা এখন এখানে যদি আসি কিভাবে আসবে জানো? এখানে আসবে পণ্য বিক্রয় করা হলো নগদে 10,000 টাকা, ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে ক্রয় মূল্য 7,500 টাকা। ব্র্যাকেটে লেখা থাকবে ক্রয় মূল্য 7,500 টাকা, যেটা তুমি 10,000 টাকায় বিক্রি করেছো ওইটার কেনা দাম 7,500 টাকা। এই কেনা দামটা অতিরিক্ত দেওয়া থাকে কোন পদ্ধতিতে? নিত্য বা অবিরত পদ্ধতিতে। এই কেনা দাম থাকার কারণে এখানে দুইটা জাবেদা করতে হবে, একটা 10,000 টাকার জন্য, একটা 7,500 টাকার জন্য। কি জাবেদা? আমি আগে জাবেদা করব পণ্য বিক্রয় করেছি। পণ্য বিক্রি করলে এই রোমান সংখ্যায় 1 নাম্বার দিলাম, আমি লিখলাম নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট কত টাকা? 10,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এটা হচ্ছে একটা জাবেদা। 2 নাম্বার আরেকটা জাবেদা করতে হবে কিসের জন্য? ওই কেনা দাম ক্রয় মূল্যের জন্য। আমি বিক্রি করেছি 10,000, কিন্তু আমি তো 10,000 টাকা দিয়ে কিনি নাই, আমি লাভে বিক্রি করেছি না, আমার কেনা দাম ছিল 7,500 টাকা। তাহলে এই কেনা দাম 7,500 টাকার জন্য আরেকটা জাবেদা করতে হবে, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এটা ওই যে 7,500 টাকা। এখন প্রশ্ন হলো যে প্রশ্নটা করেছিলে সিনথিয়া মনে হয়, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট কেন? দেখো আমি 10,000 টাকা দিয়ে একটা পণ্য বিক্রি করেছি, এই পণ্যটা আমার গোডাউন থেকে চলে যাচ্ছে, তাই না? এই পণ্যটা আমার গোডাউন থেকে চলে যাচ্ছে, আমি বিক্রি করে দিচ্ছি। তাহলে যেহেতু পণ্যটা গোডাউন থেকে চলে যাচ্ছে, মজুদ পণ্য ক্রেডিট। আমি যখন ক্রয় করি মজুদ পণ্য ডেবিট করি, আমি ক্রয় করলে মজুদ পণ্য ডেবিট করি, আর যখন বিক্রি করে দিচ্ছি মজুদ পণ্য চলে যাচ্ছে, মজুদ পণ্য ক্রেডিট। এই জন্য এখানে মজুদ পণ্য ক্রেডিট। আর বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট কেন? আমি যেই পণ্যটা 10,000-এ বিক্রি করছি এটা তো আমার কিনতে হয়েছে, তো কেনার সময় আমার একটা খরচ হয়েছে না? আমি 10,000 বিক্রি করছি, বাট আমার কেনার সময় একটা খরচ হয়েছে 7,500 টাকা। তাহলে এইটা আমার জন্য ব্যয় না? আমি যে পণ্যটা কিনেছি এটা তো আমার জন্য ব্যয় ছিল, তো আমি যে ব্যয়টা করেছি এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়, আর ব্যয় ডেবিট হয়। তো আমরা দুইটা জাবেদা কেন করছি? আমি 10,000-এ বিক্রি করেছি নগদ টাকায়, তাহলে নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, একটা জাবেদা শেষ। আর একটা জাবেদা হচ্ছে ওইটা যে আমি কিনেছিলাম এইটার জন্য যে আমার খরচ হয়েছিল 7,500 টাকা, এইটার জন্য অতিরিক্ত আরেকটা জাবেদা দিতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, অর্থাৎ আমি যেটা বিক্রি করেছি ওইটার পিছনে আমার খরচ কত ছিল, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর মজুদ পণ্য হিসাব ক্রেডিট। কারণ পণ্যটা চলে গেছে এই জন্য মজুদ পণ্য এখন ক্রেডিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে কেনা দামের জন্য এই অতিরিক্ত জাবেদাটা দিতে হয়। বুঝতে পেরেছ? তাহলে বিক্রয়ের সময় দুইটা জাবেদা হবে, কোন মেথডে? নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে। আর কালীন বা কালান্তিকে একটা জাবেদাই হবে। ঠিক তেমনি ফেরতের সময় যদি আমি করি, ধরো তোমাকে বলল যে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো 2,500 টাকা।
তাহলে বিক্রয় ফেরতে জাবেদা কি করো, বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব, তাই না? দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সেম জার্নাল যদি এইখানে থাকে, ধারে বিক্রয়, ধারে বিক্রিত পণ্য ফেরত আসলো 2500, এখানে লেখা থাকবে যার ক্রয় মূল্য 1200 টাকা। ধারে বিক্রি করেছিলে 2500 টাকার পণ্য, ফেরত আসছে, কিন্তু ব্র্যাকেটে কেনা দামটা দেওয়া থাকবে, যার কেনা দাম ছিল 1200 টাকা। এখানে কি আছে কেনা দামটা? নাই। তাহলে কালীন বা কালান্তিকে কেনা দাম দেওয়া থাকে না, কিন্তু নিত্য বা অবিরত পদ্ধতিতে কেনা দাম দেওয়া থাকে। এই জন্য ওখানে দুইটা জাবেদা করতে হয়, বিক্রয়েরও দুইটা জাবেদা, বিক্রয় ফেরতেরও দুইটা জাবেদা। তো এখানে যখন আমি জাবেদা করব রোমান সংখ্যা 1 নাম্বার দিয়ে এই সেম জাবেদাটা আগে করব, যে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব। 2 নাম্বার দিয়ে আরেকটা জাবেদা করতে হবে। কি জাবেদা? সেটা হচ্ছে এই যে এখানে বিক্রির সময় যে সেকেন্ড জাবেদা করেছিলাম না, এইটা উল্টা করে দিবা এখন, যেহেতু এটা ফেরত, এটা কি করবা? উল্টা করে দিবা, অর্থাৎ মজুদ পণ্য হিসাবে এখন ডেবিট হয়ে যাবে আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট হয়ে যাবে। তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট, আর বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। তাহলে আমরা জাবেদার দুইটা পদ্ধতি শিখলাম, একটা কালীন বা কালান্তিক, যাকে আমরা ব্রিটিশ পদ্ধতি বলছি বা প্রাচীন পদ্ধতি বলছি, আর একটা হলো নিত্য বা অবিরত, যেটাকে আমরা আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি বলছি। তো বিক্রয়ের সময় আমাদের কালীন বা কালান্তিকে একটা করেই জাবেদা হয়, কিন্তু নিত্য বা অবিরত পদ্ধতিতে বিক্রয়ের দুইটা জাবেদা, বিক্রয় ফেরতেরও দুইটা জাবেদা। তো এইটা বুঝেছো কিনা সবাই একটু কমেন্টস করে ফেলি, সবাই একটু কমেন্টস করি দ্রুত যে এইটা তোমরা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত কমেন্টস করে ফেলি, বুঝতে পেরেছি কিনা। যারা লাইভ ক্লাস করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভীষণ প্লাসের যে পেজ থেকে লাইভ হচ্ছে, তোমরা এটাতে ফলো দিয়ে রেখো। আমাদের ভীষণ প্লাস একাডেমিক্স নামে ইউটিউব চ্যানেল আছে, ওটাতে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট উইকের রুটিন হয়তোবা আগামীকাল শুক্রবারে হয়তো দিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাসের শিডিউল, অর্থাৎ আগামী সপ্তাহ পুরো এক সপ্তাহ রুটিন আবার দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমাদের কিন্তু সব সাবজেক্টের ক্লাস চলছে, অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান চলছে, আমাদের আইসিটি চলছে, বাংলা চলতেছে, বাকি সবগুলো সাবজেক্টের ক্লাস আসবে, এবং রুটিনটা তোমরা এই ভীষণ প্লাসের যে ফেসবুক পেজ এটাতে পেয়ে যাবা। এবং চেষ্টা করবা যে লাইভ ক্লাসগুলোতে জয়েন হওয়ার জন্য। এখানে আমরা অনেক কিছু শিখবো, অ্যাকাউন্টিং রিলেটেড যা আছে সব, এগুলো তো আমি ক্লাস নিচ্ছি, আইসিটি টিচার আছে আলাদা, বাংলা টিচার আলাদা, ইংরেজি টিচার আলাদা, সব সাবজেক্ট টিচার আলাদা আলাদা, তোমাকে খুব দারুণভাবে শেখাবে সবাই। ঠিক আছে? তো বেসিক থেকে তুমি এখান থেকে ক্লাসগুলো পাচ্ছ, এবং একা করার থেকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিও যাতে তারাও করতে পারে। আমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে তাদেরকেও অ্যাড করে দিও, হোয়াটসঅ্যাপের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে হোয়াটসঅ্যাপেও সবাইকে অ্যাড করে দিও। তোমাদের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আমি জানি, সবাই তোমার ক্লাসমেট, সবাই তোমাদের ক্লাসমেট। সো তোমরা চাইলেই এটা সম্ভব সবাইকে অ্যাড করা, সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, সবাইকে ক্লাস করার সুযোগ দেওয়া। তো তোমরা চাইলেই এটা সম্ভব। ঠিক আছে? তো আশা করছি আমার এই কথাটা রাখবে, সবাই গ্রুপে সবাইকে অ্যাড করে দিবে এবং নিয়মিত লাইভ ক্লাসগুলো করবে। হ্যাঁ, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা আসতেছে, তোমরা জানো এই মাসের লাস্টের দিক থেকেই শুরু হবে। সো এটার জন্য তোমাদের একটা ভালো প্রিপারেশন দরকার। ঠিক আছে? ওকে, ফাইজা মেনশন দিয়ে দিয়েছে মনে হচ্ছে ফ্রেন্ডকে। মুন বলেছে জি স্যার বুঝেছি। সিনথিয়া জি স্যার আলহামদুলিল্লাহ এখন
প্রপারলি বুঝেছি। সুস্মিতা বলছে যে বুঝেছি। ইতি, জি স্যার। বাকিরাও কমেন্টস করে দিও, যারা কমেন্টস করতেছে না। কমেন্টস করতে তো টাকা পয়সা লাগে না, সুন্দর করে একটা কমেন্টস করে দিবা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই। ঠিক আছে, পরেরটায় যাই। এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি তাহলে। আচ্ছা, এটাই শিখাইছিলাম যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। হ্যাঁ, যে তোমার গোডাউনে তুমি যখন পণ্য ক্রয় করবা বা বিক্রি করবা তখন আমরা কিভাবে হিসাব রাখি, মজুদ পণ্যগুলো কিভাবে হিসাব রাখি, এইটারই দুইটা পদ্ধতি ছিল। তো আমরা নর্মালি যেটা জানতাম সেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতিটা, এইটাই 9-10 থেকে শিখে আসছে, বাট আমেরিকান পদ্ধতি আমরা শিখিনি। বাট যত উপর ক্লাসে যাবা আস্তে আস্তে ব্রিটিশ পদ্ধতিগুলো বাদ হয়ে সব আমেরিকান পদ্ধতিতে চলে আসবে। হ্যাঁ, এই জন্য এখন থেকে শিখতে হবে, তোমাদের পরীক্ষায়ও চলে আসে এটা। তো খুবই গুরুত্বপূর্ণ। আসি পরেরটাই, চলে আসি তাহলে আমরা। আচ্ছা, হিসাব বিজ্ঞান। দেখো, হিসাব সমীকরণের উপর ব্যবসায়িক লেনদেনের প্রভাব। আমরা হিসাব সমীকরণের অঙ্ক কিন্তু সবাই কম বেশি করেছি, 9-10 থেকেই করে এসেছি। যে সায়েন্স ছিল বা আর্টস ছিল সে হয়তো করি নাই, কিন্তু বাকিরা কিন্তু আমরা করে এসেছি হিসাব সমীকরণ। এই ধরনের অনেক অঙ্ক আমরা শিখবো, বাট এইটা হচ্ছে প্রাথমিক একটা অঙ্ক দেওয়া আছে, এটা একটু আমরা দেখি যে এখানে কি কি প্রভাব পড়েছে। জনাব হাসানুজ্জামান, আমরা অঙ্কটা একটু মনোযোগ দিয়ে পড়ি সবাই। জনাব হাসানুজ্জামান 2021 সালের জানুয়ারি মাসে জামান রিপেয়ারিং শপ নামে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, জামান রিপেয়ারিং শপ এই নামে একটা রেডিও টেলিভিশন মেরামতের ব্যবসা শুরু করেন। তার ব্যবসায়ে জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন সম্মিলিত। আচ্ছা, জানুয়ারি মাসে সে শুরু করেছে ব্যবসাটা। জানুয়ারি মাসের কিছু লেনদেন দেওয়া আছে, জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আমাদের বলেছে 2021 সালে জানুয়ারি মাসে জনাব হাসানুজ্জামানের কারবারের লেনদেন সমূহ হিসাব সমীকরণের ওপর, এই যে হিসাব সমীকরণের ওপর প্রভাব বিস্তার করে, তা নিম্নে সংক্ষিপ্ত আকারে ছকের মাধ্যমে প্রদর্শন করা হলো। অর্থাৎ ছকের মাধ্যমে তোমাকে দেখাতে হবে যে এই লেনদেনগুলো হিসাব সমীকরণে কি কি প্রভাব বিস্তার করেছে। যেমন আমি যদি জানুয়ারি মাসের 1 তারিখে আসি, জনাব হাসানুজ্জামান ব্যবসায়ে 1 লাখ টাকা বিনিয়োগ করেন। ব্যবসায় মালিক 1 লাখ টাকা বিনিয়োগ করেছে। তো আমরা সবাই জানি যে মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে আমাদের মূলধন বাড়ে, তাই না? আমাদের মালিকানা সত্ত্ব বা মূলধন বাড়ে। মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার ব্যবসায় নগদ টাকাও বৃদ্ধি পায়। তাহলে কি একসাথে দুই জায়গায় পরিবর্তন হচ্ছে না? একটা নগদ টাকায় পরিবর্তন হচ্ছে, আবার আরেকটা মূলধনে পরিবর্তন হচ্ছে। নগদ টাকা আমরা জানি সম্পদ, তার মানে সম্পদে পরিবর্তন হচ্ছে। আবার মূলধনটা কি জানি, মালিকানা সত্ত্বের অংশ, তার মানে মালিকানা সত্ত্ব পরিবর্তন হচ্ছে। তো এইটা যদি ছকের মাধ্যমে দেখাতে চাই তো ছকটা আগে কাটতে হবে। তো এখানে আমি আগে থেকে একটা ছক করে রেখেছি, তোমরা যদি একটু দেখো। ছকের প্রথমে হচ্ছে তারিখ, এরপরে সম্পদের একটা দিক থাকবে, এরপরে সমান চিহ্ন, এরপরে দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর শেষে মন্তব্য। মন্তব্য না দিলে কিন্তু মার্কস কাটবে। হ্যাঁ, এটা মনে রেখো, মন্তব্য না দিলে কিন্তু মার্কস কাটবে। এখন এই সম্পদের পাশে এই যে নগদ, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, এই যে ঘর দিয়েছি, কয়টা ঘর হবে আমরা কিন্তু জানি না। জানি না। তো কিভাবে জানবো? জানার উপায় হচ্ছে পুরো অঙ্কটা আগে পড়ে ফেলতে হবে। পুরো অঙ্কটা পড়ার পরে দেখতে হবে যে কয়টা সম্পদের ঘর আছে। আচ্ছা, মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে না। 1 মিনিটের মধ্যে আমরা ফিরে আসছি, 1 মিনিট বা 2 মিনিট। সাউন্ডটা একটু অফ করো। ওকে, আশা করছি ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম যে সম্পদে কয়টা ঘর করব,
এটা কিন্তু আমরা আগে থেকে জানি না, পুরো অঙ্কটা পড়লে আমরা জানতে পারবো যে সম্পদে কয়টা ঘর হবে। যেমন এখানে নগদ টাকা, যন্ত্রপাতি, দেনাদার, এই যে আমরা 3টা সম্পদে ঘর করলাম, তুমি যদি পুরো অঙ্কটা পড়ো তাহলে দেখবা যে এই যন্ত্রপাতি নামে একটা সম্পদ আছে অঙ্কের মধ্যে, যন্ত্রপাতি একটা সম্পদ আছে, তারপরে বিনিয়োগ করেছে না, এই বিনিয়োগ করলে এখানে নগদ নামে একটা সম্পদ আছে না। এরপরে যখন বাকিতে কোনো কিছু হবে, বাকিতে কোনো কিছু বিক্রি করবে, তখন বাকিতে বিক্রি করলে কিন্তু দেনাদার তৈরি হবে আমাদের। তো দেনাদারও কিন্তু একটা সম্পদ। যেমন ধরো কোথায় আছে আমি একটু দেখে নিই, এই যে বিল করেছে, টেলিভিশন সেট মেরামত বাবদ 2000 টাকার একটা বিল করেছে, যেটা এখনো আদায় হয়নি। তো আদায় হয়নি মানে কি, টাকা এখনো পাওয়া যায়নি, তাহলে এটাও কিন্তু একটা সম্পদ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অঙ্কের মধ্যে যতগুলো সম্পদের নাম আসবে, নগদ টাকা সম্পদ, ব্যাংক টাকা সম্পদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, তারপর হচ্ছে দালান কোঠা, ভূমি, এগুলো অনেক সম্পদ আছে অঙ্কে। যা যা বলা থাকবে সম্পদ, সেটা চলতি সম্পদ হোক, স্থায়ী সম্পদ হোক, প্রত্যেকটা সম্পদের একটা করে ঘর দিব। আর দায়ের পাশেও যতগুলো দায় থাকবে, যেমন পাওনাদার একটা দায়, প্রদেয় বিল একটা দায়, ঠিক আছে, এগুলার একটা ঘর দিব, আর মূলধনের একটা ঘর দিব। তো আমরা সেই হিসাবে নগদ, যন্ত্রপাতি আর প্রাপ্য হিসাব, এ পাশে দিয়েছি প্রদেয় হিসাব একটা দায়, আর এ পাশে হচ্ছে মূলধনের ঘরটা, এই পাশে আমরা মূলধন লিখতে পারি, এ পাশে আমরা মূলধন লিখে দিব। তো দেখো কিভাবে প্রভাব বিস্তার করে। জনাব হাসানুজ্জামান ব্যবসায়ে 1 লাখ টাকা বিনিয়োগ করেন। আমি বলেছি মালিক যদি বিনিয়োগ করে মূলধন বাড়ে, নগদ টাকাও বাড়ে। ভালো করে বুঝো, মালিক বিনিয়োগ করলে, তোমাকে মনে রাখতে হবে, মালিক বিনিয়োগ করলে মূলধন বাড়ে, মালিক বিনিয়োগ করলে মূলধন বাড়ে। তো কি বিনিয়োগ করছে? নগদ টাকা, তাহলে নগদ টাকাও বাড়বে, তাহলে দুই জায়গায় বাড়বে। দেখো নগদের মধ্যে লিখেছি 1 লাখ টাকা, মূলধনের মধ্যে লিখেছি 1 লাখ টাকা, আর মন্তব্য লিখেছি একটা, মূলধন আনয়ন। ঠিক আছে, বুঝতে পেরেছো? সাউন্ড ঠিক আছে কিনা এবং এটা বুঝতে পেরেছো কিনা একটু ছোট্ট করে কমেন্টস করে দেই তো সবাই। সাউন্ড ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে দেই তো। দেখি কারা কারা ক্লাস করছে, সাউন্ড ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করি, এবং প্রথম এন্ট্রিটা বুঝতে পেরেছো কিনা। মুন বলছে যে জি স্যার বুঝেছি, সিনথিয়া আছে, ওকে ঠিক আছে। স্ক্রিন, সুস্মিতা বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না, ঠিক হয়েছে না স্ক্রিন, এখন ঠিক হয়েছে না, একটু জানাও আমাকে, কমেন্টস করো। ওকে, সব ঠিকঠাক আছে, মূল কমেন্টস করেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে মালিক মূলধন নিয়ে আসলে নগদ বাড়বে, মূলধন বাড়বে, আর মন্তব্য দিয়ে দিবা কি, মূলধন আনয়ন। এরপরে দেখো পরেরটা কি বলেছে, ব্যবসায় ব্যবহারের জন্য 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো। এই যে 50,000 টাকা যন্ত্রপাতি যে ক্রয় করা হলো, এখানে যন্ত্রপাতি একটা সম্পদ না, তাহলে সম্পদের পাশে একটা ঘর দিতে হবে। যেহেতু আমি যন্ত্রপাতি ক্রয় করেছি, আমার ব্যবসায় কিন্তু যন্ত্রপাতি নামক একটা সম্পদ আসতেছে, তো আমি কি করব, আমি যন্ত্রপাতি নামে সম্পদে একটা ঘর দিব, এবং এই যন্ত্রপাতি কেনার জন্য আমার 50,000 টাকা চলে গেছে। তাহলে আমি যেটা করব যে যন্ত্রপাতি নামে একটা ঘর দিব 50,000 টাকা, আর নগদ থেকে 50,000 টাকা মাইনাস করব। তাহলে কিন্তু দুইটা প্রভাব পড়তেছে, একটা হলো নগদ নামক একটা যন্ত্রপাতি আমার ব্যবসায় আসছে, এই জন্য আমি যন্ত্রপাতিতে প্লাস করব, আর যন্ত্রপাতি নামক সম্পদ আসছে, আর নগদ নামক সম্পদ চলে যাচ্ছে, তাহলে নগদ থেকে মাইনাস করব। এই জন্য 50,000 টাকা যন্ত্রপাতিতে যোগ, আর নগদে কিন্তু বিয়োগ। এই দিকে কিন্তু কোনো প্রভাব পড়ে নাই, এদিকে কোনো প্রভাব পড়ে না, এই সেবা আয়, এটা দরকার নেই, এটা ভুল করেছে। তাহলে যন্ত্রপাতিতে আমি লিখব 50,000 টাকা, আর নগদ থেকে মাইনাস করব 50,000 টাকা। আমার দুই পাশ কিন্তু সমান, মাঝখানে সমান চিহ্নর ঘরে কিন্তু সমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে। পরেরটাই যদি যাই, জানুয়ারি 9 তারিখ টেলিভিশন মেরামত করে 10,000 টাকা আয় করেন। টেলিভিশন মেরামত, দেখো আমাদের এই যে জামান রিপেয়ারিং শপ, এর কাজ কি,
টেলিভিশন মেরামত করা, সার্ভিস দেওয়া, আয় করা, তাই না? সেবা দিয়ে আয় করা। তো এখানে আমরা সেবা দিয়ে আয় করেছি কত টাকা? 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা আয় করলাম, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে এখানে মূলধনের ঘরটা আমরা দিয়েছি, এখানে যে মূলধনের ঘরটা দিয়েছি, এই মূলধনের মধ্যে যদি আয় হয় তাহলে যোগ করতে হবে। আয় হলে যোগ, আর ব্যয় হলে বিয়োগ। মনে রাখতে হবে, আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ। ঠিক তেমনিভাবে মনে রাখবা, যদি মূলধন আসে যোগ আর উত্তোলন হলে বিয়োগ। উত্তোলন হলে বিয়োগ। আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, মূলধন আসলে যোগ, উত্তোলন হলে বিয়োগ। সবগুলো এই ঘরে, এই ঘরের সাথে যোগ বিয়োগ হবে, এই মূলধনের সাথে, অর্থাৎ মালিকানা সত্ত্বের ভিতরে, ঠিক আছে? সবগুলো। তো আমাদের এইখানে আমরা যে 10,000 টাকা আয় করলাম, এটা তো একটা আয়। আয় হলে কি বলেছি? মূলধনের যোগ হবে। আয় হলে কোথায় যোগ? মূলধনের যোগ। আর কত টাকা আয় হয়েছে? 10,000 টাকা। তো আমরা যেটা করব, নগদে 10,000 টাকা লিখব আর মূলধনে লিখব 10,000 টাকা। এবার এটার লিখব সেবা আয়। এটা লিখব সেবা আয়। তাহলে 10,000 টাকা নগদ টাকা আমি পাচ্ছি, আবার এটা একটা আয়, দুই জায়গায়। তাহলে সমান চিহ্ন দিব, দুই পাশ কি সমান। পরেরটাই যদি আমি দেখাই, জানুয়ারি 19 না 14, দোকান ভাড়া বাবদ 8,000 টাকা খরচ করেন। দোকান ভাড়া বাবদ 8,000 টাকা খরচ করেন। তাহলে এটা কি আয় না ব্যয়? অবশ্যই এটা ব্যয়। দোকান ভাড়া বাবদ যে 8,000 টাকা খরচ হয়েছে, এটা কি? অবশ্যই একটা ব্যয়। তাহলে ব্যয় যদি হয়, ব্যয় যদি হয়, আমি বলেছি ব্যয় হলে মূলধন থেকে মাইনাস হবে। ব্যয় হলে মূলধন থেকে কি হবে? মাইনাস হবে। ব্যয় মূলধন থেকে বিয়োগ। আর নগদ টাকা কমে যাবে না, সো ক্যাশ থেকেও মাইনাস হবে। ক্যাশ থেকেও, নগদ টাকা থেকে মাইনাস হবে, মূলধন থেকে মাইনাস হবে, দুই জায়গায় মাইনাস হবে। নগদ টাকাও মাইনাস, মূলধনও মাইনাস। কেন? দোকান ভাড়া দেওয়া হয়েছে, এটা একটা ব্যয়। পরেরটায় যদি যাই, একটি টেলিভিশন সেট মেরামত বাবদ 2,000 টাকা বিল করেন, কিন্তু এখনো আদায় হয়নি। সার্ভিস দেওয়া হয়ে গেছে, মানে সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো টাকাটা আদায় করা হয়নি। তার মানে দেনাদার বাড়বে, সম্পদ বাড়বে, দেনাদার। তো আমরা দেনাদারে লিখবো টাকাটা। সেবা দিয়েছি, টাকা পাইনি, এই জন্য দেনাদারে 2,000 টাকা লিখবো। আর যেহেতু সেবা দিয়েছি, এটা একটা আয়। আয় হলে মূলধন, আয় হলে মূলধনে যোগ, ঠিক আছে? তো এটার নাম লিখবো সেবা আয়। এটা উপরে উঠে গেছে, সেবা আয়। বাকিতে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতি আবার বলেছি, এটা কিন্তু সম্পদ। যন্ত্রপাতি একটা সম্পদ, কিন্তু বাকিতে কিনেছি, তার মানে নগদ টাকা দিতে হয় নাই। তো যেহেতু সম্পদ একটা কিনেছি, আমরা যন্ত্রপাতি নামে যে ঘরটা আছে এখানে 10,000 টাকা লিখব। আর বাকিতে কেনার কারণে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে লিখব। বাকিতে কিনেছি এই জন্য প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে আমরা লিখবো। হ্যাঁ, দুই জায়গায় আমরা লিখে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে কিন্তু আমরা কিছু লিখব না। কেন লিখব না? আমাদের যদি এই মূলধনের ঘরে টাকা আসে তাহলে আমরা মন্তব্য দিব, আর মূলধনে যদি টাকা না আসে তাহলে মন্তব্য দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, পরেরটায় যাই। 25 তারিখ কর্মচারীর বেতন বাবদ 12,000 টাকা খরচ করেন। কর্মচারীর বেতন, এটা আয় না ব্যয়? কর্মচারীর বেতন অবশ্যই ব্যয়। আর ব্যয় হলে বলেছি মূলধন থেকে বিয়োগ হবে, আর নগদ টাকা থেকে বিয়োগ হবে। হ্যাঁ, যেহেতু নগদে পরিশোধ করেছি, তাহলে ব্যয় এই যে নগদ টাকা থেকে বিয়োগ, আর আমরা মূলধন থেকে বিয়োগ করব, দুই জায়গা থেকে বিয়োগ করব। আমরা দিয়েছি বেতন খরচ, মন্তব্য লিখেছি বেতন খরচ। এরপরে 30 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে জনাব হাসানুজ্জামান 6,000 টাকা উত্তোলন করেন। ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, আমি বলেছি না উত্তোলন মূলধন থেকে বিয়োগ হবে, উপরে লিখে দিয়েছিলাম যে ওই যে উত্তোলন মূলধন থেকে বিয়োগ হবে। সো উত্তোলন করলে মালিক যদি উত্তোলন করে মূলধন কমে যাবে, পাশাপাশি নগদ টাকাও কমে যাবে, কারণ সে তো ব্যবসা থেকে উত্তোলন করেছে, নগদ টাকাও কমে যাবে, আবার মূলধনও কমে যাবে। সো আমি নগদ টাকা থেকেও মাইনাস করে দিব, এ পাশে মূলধন থেকে মাইনাস করব, আর এখানে মন্তব্য লিখব উত্তোলন। এবার দুই পাশ যোগ করে আমি দেখলাম 96,000 টাকা হয়, এই পাশেও 96 টাকা হয়, ডাবল আন্ডারলাইন করে আমি ক্লোজ করে দিব, ডাবল আন্ডারলাইন করে আমি জেড টেনে দিব। তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণের উপরে প্রভাব। তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করি সবাই। এটা বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্টস করো। ফাইজা বলছে এই অঙ্ক মিলে গেলে যে কি শান্তি, তাই? আচ্ছা ঠিক আছে, আসলেই অঙ্ক মিলে গেলে সবারই খুব শান্তি লাগে, কিন্তু যদি না মেলে তাহলে মাথার চুল আর চুল থাকবে না। ওকে, আসি। সিনথিয়া বলছে যে আচ্ছা ঠিক হয়েছে। ওকে, কমেন্টস করি অঙ্ক বুঝতে পেরেছি কিনা।
আচ্ছা, লামিসা নূর কমেন্টস করেছে। যারা কমেন্টস করে এদের কিন্তু আমি দেখি, এদেরকে আমি নামগুলো আমার মনে থাকে। লামিসা নূর বলেছে হ্যাঁ স্যার বুঝেছি। আর কে কে বুঝেছো কমেন্টস করো। আচ্ছা, মুন আহমেদ বুঝতে পেরেছে। ওকে, যারা ক্লাস করতেছো এদের মধ্যে কি সিআর আছে কেউ? ডিপার্টমেন্টে সিআর, মানে তোমার ক্লাসে সিআর আছে কেউ? ওকে, আমরা তাহলে এটা বুঝতে পেরেছি অঙ্কটা। এখন এই যে হিসাবের অর্থ ও সংজ্ঞা, হিসাবটা একটু শিখবো আমরা। হিসাব সমীকরণ এখনো শেষ করিনি, আরও অঙ্ক করব। হিসাব সমীকরণের আরও অঙ্ক সামনে আসবে। জাস্ট আজকে একটা ডেমো অঙ্ক ছিল, যে আজকেরটা যে হিসাব সমীকরণ কিভাবে করতে হয় ডেমো অঙ্ক ছিল। বাট বোর্ডের অনেক অঙ্ক আমরা সলভ করব হিসাব সমীকরণ থেকে। বিগত বছরের বোর্ডে যে অঙ্কগুলো এসেছে এই অঙ্কগুলো আমরা সলভ করব, হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্ক বাছাই করে করে। সো সেগুলো সলভ করব। তার আগে যেটা বলতে চেয়েছি যে হিসাবটা আমাদের একটু প্যারা দেয়, কারণ হিসাবের আবার পদ্ধতি আছে অনেকগুলো। তো এগুলো আমাদেরকে একটু শিখতে হবে। এই জন্য হিসাব নিয়ে আমি বলেছি যে আমি থিওরিটিক্যাল বিষয়গুলো একটু পড়িয়ে নিচ্ছি, যাতে করে ম্যাথ করতে আমাদের ইজি, মানে অনেক সহজ মনে হয়, ইজি মনে হয়। আমরা যেরকম আজকে মজুদ পণ্যর হিসাব রক্ষণ শিখলাম, যে মজুদ পণ্য কীভাবে হিসাব রাখে। এখন কিন্তু তোমার ক্লাসের অনেকেই এটা পারবে না। কেন? কারণ এটা সচরাচর কোথাও শিখায় না। তুমি যে কোচিং সেন্টারে পড়ো, যে ভাইয়াদের কাছে পড়ো, যে স্যারদের কাছে পড়ো, তারাও কিন্তু তোমাকে এই জিনিসটা শেখাবে না। কারণ কি, এইটা হচ্ছে এক সাইডে রেখে দিবে তোমাকে। বাট এটা সিলেবাসে আছে দেখে এটা শেখাচ্ছে, এটা বইয়ের মধ্যে পাবা। সব বইয়ে না, কিছু কিছু রাইটারের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। তো কোশ্চেন এখান থেকে হয়ে গেলে তুমি অ্যান্সার করতে পারবা এখন, আশা করছি। কিন্তু তোমার যে ফ্রেন্ডরা ক্লাসটা করে নাই, তারা কিন্তু এটা পারবে না, শিখবে না। এই জন্য আমি অঙ্ক করার আগে একটু বেসিকগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক সেই হিসাবে আমরা একটু হিসাব নিয়ে একটু পড়ি। দেখো, হিসাবের অর্থ সংজ্ঞা এখানে বলছে সাধারণ অর্থে জমা খরচ বা প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত আর্থিক বিবরণীকে হিসাব বলে। কি কি আছে? জমা খরচ বা প্রাপ্তি পরিশোধ, এখানে একটা হাইপেন হবে, জমা খরচ প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত আর্থিক বিবরণীকে। জমা খরচ প্রাপ্তি পরিশোধ একই জিনিস। এইগুলা, এই হিসাব আর্থিক বিবরণীকে আমরা হিসাব বলছি। সংক্ষেপে বলা যায় যে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। তো হিসাবের ছক আছে, আমরা সবাই জানি হিসাবের ছক দুইভাবে করা হয়। একটা হলো টি ছক বা সনাতন পদ্ধতি বলা হয় এটাকে, এটা কিন্তু এমসিকিউ আকারে আসে। একটা হলো টি ছক বা সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, আর একটা হচ্ছে চলমান জের ছক, এটাকে 3 ঘরা খতিয়ান ছক বা আধুনিক পদ্ধতির ছক বলা হয়। তাহলে দুইটা পদ্ধতিতে ছক করা হয়, মানে হিসাব দুইটা পদ্ধতি করা হয়। অর্থাৎ খতিয়ান আমরা দুইটা পদ্ধতিতে করি, একটা হলো টি ছকের মাধ্যমে করি, এই টি ছককে আবার সনাতন পদ্ধতিতে বলা হয় বা প্রচলিত পদ্ধতি বলা হয়। আর একটা হচ্ছে চলমান জের ছক, যেটাকে আমরা আধুনিক পদ্ধতি বলে থাকি বা 3 ঘরা খতিয়ান ছক বলে থাকি, মনে রাখবা, ঠিক আছে? তো আমরা টি ছকের একটা নমুনা ছক এখানে দিয়েছি, যে টি ছকটা দেখতে কেমন হয়। আমি যদি এইখান থেকে মাঝ বরাবর একটা দাগ টেনে দেই, এখান থেকে রেড পেন দিয়ে যদি একটা দাগ টেনে দেই, দেখবা এর বাম পাশে 1 2 3 4 চারটা ঘর, আবার ডান পাশেও 1 2 3 4 চারটা ঘর। তার মানে দুই পাশে হলো 8টা ঘর, চারটা চারটা 8টা ঘর। তার মানে টি ছকে হলো 8টা ঘর থাকে। এখন আসো কি কি ঘর। ডেবিট পাশে কি থাকে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট পাশেও সেম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তার মানে দুই পাশে সমান সংখ্যক ঘর থাকে। ডেবিট পাশে 4টা ঘর থাকে, ক্রেডিট পাশে 4টা ঘর থাকে। কিসের ছক এটা? এটা হলো হিসাবের টি ছক। এমসিকিউ আসতে পারে, এটার অঙ্ক আছে আরও পরে, আমরা শিখবো পরে। বাট ছকটা আগে দেখাই নিলাম যে তোমার হচ্ছে হিসাব দুই ধরনের হয় হিসাবের ছক। একটা হলো টি ছক বা প্রচলিত বা সনাতন পদ্ধতি, আর একটা চলমান জের ছক বা 3 ঘরা খতিয়ান ছক বা আধুনিক ছক। মনে রাখবা নামগুলো। তো আমরা টি ছকটা শিখলাম। টি ছকের হচ্ছে 8টা ঘর হয়, ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে 4টা, 8টা ঘর হয়। ডেবিট পাশে কি থাকে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশেও 4টা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটাকে বলা টি ছক। এবার যদি আমরা চলমান জের ছক বা আধুনিক ছকটা শিখতে যাই,
দেখো এখানে তারিখ থাকবে, বিবরণ থাকবে, জাবেদা পৃষ্ঠা থাকবে, আগেও ছিল। টাকার ঘরের পরিবর্তন আছে, একটা হলো ডেবিট টাকা, একটা হলো ক্রেডিট টাকা, আর একটা হলো উদ্ধৃত বা ব্যালেন্স। তাহলে এখানে টাকার ঘর কিন্তু তিনটা। ওই যে একটু আগে আমরা দেখলাম না যে আধুনিক ছককে বলা হয় 3 ঘরা খতিয়ান ছক। এই 3 ঘরা কেন বলা হয়? কারণ টাকার ঘর তিনটা থাকে, ডেবিট, ক্রেডিট আর উদ্ধৃত বা ব্যালেন্স, এই জন্যে। তাহলে আধুনিক ছকে 7টা ঘর হয়। একটা হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এই ব্যালেন্সের মধ্যে আমরা চাইলে 2টা ঘর করে এক পাশে ডেবিট, এক পাশে ক্রেডিট করতে পারি। কোনো কোনো বইয়ে এটা দেওয়া আছে, আবার কোনো কোনো বইয়ে দেওয়া নেই। সো যেহেতু আমাদের এখানে দেওয়া নেই, আমরা এখন এটা না শিখি, এটা পরে আস্তে আস্তে শিখে নিবা তোমরা। কি বললাম? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এটা কিন্তু আগেও ছিল। আমি যদি একটু দেখি, এটা কিন্তু আগেই ছিল, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এই পর্যন্ত সেম। শুধুমাত্র টাকার ঘরটা আমরা কি করেছি দেখো, ডেবিট টাকা নামে আলাদা একটা ঘর দিয়েছি, ক্রেডিট টাকা নামে আলাদা একটা ঘর দিয়েছি, উদ্ধৃত বা ব্যালেন্স নামে একটা ঘর দিয়েছি। এটা হলো চলমান জের ছক। আমাদের পরীক্ষার প্রশ্নে উল্লেখ করা থাকবে যে আমরা হিসাব কি টি ছকের মাধ্যমে করব নাকি চলমান জের ছকে করব, এটা পরীক্ষা উল্লেখ করা থাকবে। তো আমরা যেটা বলা থাকবে সেই পদ্ধতিতে করব। আমরা ছকটা শিখলাম, অঙ্কটা শিখবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, এখন আসি যে প্রচলিত পদ্ধতি যেইটা, এই প্রচলিত পদ্ধতিতে হিসাবকে আমরা 2 ভাগে ভাগ করছি। প্রচলিত পদ্ধতিতে হিসাবকে 2 ভাগে ভাগ করছি, এটাকে ব্রিটিশ নিয়মে বলা হয়। ঠিক আছে, লেখা আছে দেখো, প্রচলিত পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, যে পদ্ধতিতে কারবারের লেনদেনগুলোকে ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক হিসাবে বিভক্ত করে খাতায় লেখা হয় এবং বছরান্তে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব, উদ্ধৃতপত্র প্রস্তুতের মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করা হয়, তাকে আমরা বলছি এটা প্রচলিত পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি। তো এই প্রচলিত পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি বা সনাতন পদ্ধতি অনুযায়ী হিসাব হচ্ছে 2 প্রকার। হিসাব 2 প্রকার, কি কি? একটা হলো ব্যক্তিবাচক হিসাব, আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। আবারও বলছি, হিসাব কয় প্রকার? 2 প্রকার। কোন পদ্ধতি অনুযায়ী? সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি অনুযায়ী হিসাব 2 প্রকার। এমসিকিউ মুখস্থ করে ফেলবা। তাহলে কি কি? একটা ব্যক্তিবাচক আর একটা অব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের আবার 2টা ভাগ আছে, একটা দেনাদার হিসাব আর একটা পাওনাদার হিসাব। ব্যক্তিবাচক হিসাব 2 প্রকার, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক 2 প্রকার, একটা হলো সম্পত্তিবাচক হিসাব আর একটা নামিক হিসাব। তাহলে মুখস্থ করতে হবে, চাইলে খাতায় নোট ডাউন করতে পারো, অথবা আমি এই চ্যাপ্টার শেষ হলে স্লাইড দিয়ে দিব, তখন তুমি নোট করে নিতে পারবা। তাহলে ব্যক্তিবাচক হিসাব 2 প্রকার, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক হিসাব 2 প্রকার, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। ঠিক আছে, মুখস্থ করে ফেলতে হবে। এটা কোন পদ্ধতি? এটা হলো প্রচলিত পদ্ধতি বা সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি অনুযায়ী। ঠিক আছে, এখন যদি আমি আধুনিক পদ্ধতিতে আসি, আধুনিক পদ্ধতিতে হিসাব 6 প্রকার। দেখো কি কি? সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাব 6 প্রকার, আর সনাতন পদ্ধতি হিসাব 2 প্রকার। সনাতন পদ্ধতি হিসাব 2 প্রকার, আধুনিক পদ্ধতিতে 6 প্রকার। তাহলে এই নামগুলো মুখস্থ করতে হবে, প্রকারভেদগুলো মুখস্থ করতে হবে, এগুলো খুবই জরুরি। এখন তোমাকে জানতে হবে সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, আয় কোনগুলো, মূলধন কোনগুলো, আমরা আগের ক্লাসে শিখেছিলাম। ঠিক আছে, ওই ভিডিওটা একটু দেখে নিবা, ওখানে আমরা শিখেছিলাম। ঠিক আছে, তো একটু কমেন্টস করে জানাও যে এই প্রচলিত পদ্ধতি আর আধুনিক পদ্ধতি এই 2টা বুঝতে পেরেছো কিনা, কি কি? আজকের ক্লাসটা যারা যারা শেয়ার করবে, আজকের ক্লাসটা যারা যারা শেয়ার করবে, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওইখানে একটু লিখে দিবা যে স্যার আমি শেয়ার করেছি। আমি একটু দেখতে চাই কারা কারা আবার ক্লাসটা শেয়ার করে দিয়েছে, কারা কারা কথা শুনেছে, আমি একটু তাদেরকে চিনতে চাই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিবা যে স্যার আমি শেয়ার করেছি। ঠিক আছে, একটু লিখে দিবা, আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করেছো। এবং যারা যারা কমেন্টস করো নিয়মিত, আমি একটু কমেন্টস যারা করো তাদেরকে অনেক পছন্দ করি। তারা কেন কমেন্টস করো? শেখার জন্যই তো, জানার জন্যই তো, যে তুমি যে শিখতেছো, তুমি যে বুঝতেছো অঙ্ক, এইটাই তো কমেন্টস করতেছো। না বুঝলে সেটা কমেন্টস করতেছো, স্যার এই জায়গাটা আরেকবার বলেন, তাহলে আমি ওই জায়গাটা আরেকবার রিপিট করবো, তার মানে আমি বুঝতেছি তুমি শেখার জন্য ক্লাস করতেছো। তো অবশ্যই কমেন্টস করে জানাবা, যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিবা যে স্যার আমি নিয়মিত কমেন্টস করি। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবা যে স্যার আমি শেয়ার দিয়েছি, তাহলে আমি চিনবো তোমাকে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো কিনা?
আচ্ছা, প্রতি এন্ট্রির পরে উদ্ধৃত নামাতে হবে কিনা একটা প্রশ্ন করেছিলে। এইটা তো আমাদের অঙ্ক আসলে 4 মার্কের জন্য আসবে, তাই না? এই অঙ্কটা আসলে তো 4 মার্কের জন্য উদ্ধৃত নামানোর দরকার নাই। যদি অনেক বেশি মার্কের জন্য আসতো তাহলে উদ্ধৃত নামাতে হতো, ঠিক আছে? না নামালে হবে, এটা ইচ্ছা, তুমি চাইলে নামাইতে পারো, নাও নামাইতে পারো। বইয়ের মধ্যে দেখবা কিছু অঙ্কে নামিয়ে করেছে, কিছু অঙ্কে নামায়নি, তো কোনো সমস্যা নেই। লামিসা বলছে যে ইয়েস স্যার, দুইটাই ভালোভাবে বুঝেছি। সুস্মিতা ফ্রেন্ডকে মনে হয় মেনশন করেছো, ঠিক আছে, ফ্রেন্ডদের মেনশন করবা, নিয়মিত ক্লাসগুলো করবা। আশা করছি যে তোমাদের যা যা দরকার তোমরা এখান থেকে সুন্দরভাবে সব কিছু শিখতে পারবা, ঠিক আছে? জাবেদা প্রশ্ন কিভাবে থাকবে? হ্যাঁ, ওইটা ওই যে জাবেদাটা পরীক্ষায় তোমাকে বলে দিবে যে নিয়ে নিচে লিখে দিবে যেটা নিত্য বা অবিরত পদ্ধতিতে জাবেদা করো। তখন অনেকে বুঝতে পারবে না কোশ্চেন যে নিত্য বা, তখন নর্মাল জাবেদা করে দিয়ে আসবে যেটা আমরা কালীন বা কালান্তিকে করি। হ্যাঁ, ফাইজা বলছে স্যার সব কিছু পারফেক্ট। ওকে, ওকে, এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখাই। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, এই যে অঙ্ক দেওয়া আছে, আমাদের কি কি বলেছে, এগুলো লেনদেন কিনা। বলছে যে জনাব বেলাল একজন খুচরা ব্যবসায়ী, জনাব বেলাল একজন খুচরা ব্যবসায়ী, নিম্নলিখিত ঘটনাগুলো জনাব বেলালের ব্যবসায়িক লেনদেন কিনা ব্যাখ্যা করো। এইটা একটা প্রশ্ন, ব্যবসায়িক লেনদেন কিনা ব্যাখ্যা করো। তো আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছিলাম যে লেনদেন হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, আমরা কিন্তু এই ক্লাস করেছি। তো যারা করনি ভিডিওটা একটু দেখে নিবা যে লেনদেন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকবে। টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, তাই না? এরকম শিখেছি না পয়েন্টগুলো? তো কোনটা লেনদেন কোনটা লেনদেন আমরা মোটামুটি সবাই জানি, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। যেমন ধরো পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, অবশ্যই লেনদেন, এখানে দুইটা পক্ষ আছে, টাকার অঙ্ক আছে। কিন্তু আমি যদি বলি যে দুইটা এন্ট্রি, একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 10,000 টাকা বেতনে, এই যে ম্যানেজার নিয়োগ দিলাম এটা কিন্তু লেনদেন না। কেন না? কারণ ম্যানেজারকে আমি এখনো বেতন দেই নাই, পরিশোধ করি নাই। যতক্ষণ না বেতন পরিশোধ করব লেনদেন হবে না। কিন্তু আমি যদি বলি ম্যানেজারকে বেতন প্রদান করা হলো, এই বেতন প্রদান করা হলো লেনদেন। কিন্তু বেতন দিব এই জন্য নিয়োগ দেওয়া হলো, লেনদেন না। আমি যদি বলি 10টা কম্পিউটার ক্রয় করা হলো, লেনদেন। আমি যদি বলি 10টা কম্পিউটার ক্রয়ের জন্য অর্ডার দেওয়া হলো এত টাকা, এটা লেনদেন না। তাহলে এইখানে কোনটা লেনদেন কোনটা লেনদেন নাই আমাদেরকে বুঝতে হবে। চলো আমরা দেখি। জনাব বেলাল একজন খুচরা ব্যবসায়ী, ওকে নো প্রবলেম। 1 নম্বরে বলছে জনাব বেলাল 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, এটা কি লেনদেন নাকি লেনদেন না? 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, অবশ্যই লেনদেন। এখানে লিখে দিয়েছি যে হ্যাঁ এটা লেনদেন। কেন লেনদেন? এই লেনদেনটিতে সম্পদ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। কিভাবে জানলাম? কারণ সে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে কি ব্যবসায় 10,000 টাকা মূলধন নিয়ে আসছে না, নগদ টাকা নিয়ে আসছে না, তাহলে অবশ্যই তো লেনদেন হবে, তাই না? তাহলে তার কি কি পরিবর্তন হয়েছে দেখো, যে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এখানে, এবং মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে। তার মানে দুইটা জিনিস বৃদ্ধি পেয়েছে, একটা হলো নগদ টাকা মানে সম্পদও বৃদ্ধি পেয়েছে, আর একটা হলো মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে, তাই না? অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই সমীকরণের এ বৃদ্ধি পেয়েছে আর ওই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। তার মানে তোমাকে এই কারণ সহ ব্যাখ্যা শিখতে হবে যে এটি কি লেনদেন নাকি লেনদেন নয়, ব্যাখ্যা দিতে হবে। এবং হিসাব সমীকরণে কি প্রভাব পড়ছে এটা তোমাকে লিখতে হবে। যে সে মূলধন নিয়ে আসছে, মালিক ব্যবসায় মূলধন নিয়ে আসছে, মালিক যদি মূলধন নিয়ে আসে তার মানে কি নগদ টাকা নিয়ে আসছে না? তো নগদ টাকা নিয়ে আসলে আমার তো সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এ বৃদ্ধি পাচ্ছে, হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাচ্ছে।
আর মূলধনও বৃদ্ধি পাচ্ছে না, ও মূলধন তো মালিকানা সত্ত্বের অংশ, তার মানে ওইর অংশ, তার মানে ওইও বৃদ্ধি পাচ্ছে, তার মানে সম্পদ এ বৃদ্ধি পাচ্ছে, ওই বৃদ্ধি পাচ্ছে। এটা তোমাকে ব্যাখ্যার মধ্যে লিখতে হবে। পরেরটা, মিস ডলিকে মাসিক 5,000 টাকা বেতন প্রদান সাপেক্ষে ম্যানেজার হিসাবে নিয়োগ করা হলো। এই যে ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছি, আমি কিন্তু তাকে বেতন দেই নাই, আমি বলেছি 5,000 টাকা তোমাকে মাসে মাসে বেতন দিব, বেতন এখনো দেই নাই, দিব। এটা লেনদেন না, তাহলে এটা লেনদেন না লিখবো, লেনদেন নয়। কেন? এই ঘটনাতে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো বেতন প্রদান করা হয়নি, ফলে হিসাব সমীকরণে কোনো প্রভাব, কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। 5,000 টাকার পণ্য ক্রয়, অবশ্যই লেনদেন। পণ্য ক্রয় করলে তোমার নগদ টাকা চলে যাচ্ছে না, তুমি যে পণ্য ক্রয় করছো নগদ টাকা চলে যাচ্ছে, সম্পদ কমে যাবে, অ্যাসেট এ কমে যাবে, এ হ্রাস, এ হ্রাস। আর পণ্য ক্রয় করলে ব্যয় হয় না, ব্যয় হলে মালিকানা সত্ত্ব ওই কমে যাচ্ছে না। তো দেখো কিভাবে পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় আমরা কি লিখেছি দেখো, অবশ্যই এটা একটা লেনদেন। 5,000 টাকা ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পাইছে, 5,000 টাকা। হাবিব, আচ্ছা একটু ওয়েট করি 1 মিনিট, মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে না, ঠিক করে দিচ্ছি, একটু 1 মিনিট ওয়েট করি। নিচে একটা আছে, সবাই একটু ওয়েট করি, 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে এখন। ওকে, যেটা বলছিলাম যে 5,000 টাকার মাল ক্রয়ের জন্য খরচ বৃদ্ধি পেয়েছে, তাই না? আমি যে ক্রয় করলাম খরচ বৃদ্ধি পেয়েছে, এবং ব্যবসায়ী সম্পদ নগদ অর্থ কমে গেছে। ব্যবসায়ী সম্পদ নগদ অর্থ, কারণ কি আমি নগদ টাকা দিয়ে কিনেছি না, আমি তো নগদ টাকা দিয়ে কিনেছি, তার মানে আমার সম্পদ কমে গেছে। তাহলে কি হয়েছে? হিসাব সমীকরণ এ এবং ওই দুইটাই হ্রাস পেয়েছে। সম্পদ কমে গেছে কারণ আমি নগদ টাকা দিয়ে কিনেছি, আমার সম্পদ কমে গেছে। আর ওই হ্রাস পেয়েছে। ওই কেন হ্রাস পেয়েছে? আমার তো ব্যয় হয়েছে, আর ব্যয় হলে আমি বলেছি না ব্যয় মূলধন থেকে মাইনাস হয়, ব্যয় মূলধন থেকে মাইনাস হয়, তার মানে মূলধন কমে যায়, মানে মালিকানা সত্ত্ব কমে যায়। তো মনে রাখবা, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। আবার বলছি, লিখে নিতে পারো, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, বৃদ্ধি পায়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, হ্রাস পায়। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এটা একটা লেনদেন। এবার আসো 4 নম্বর, জনাব বেলাল 1 লাখ টাকা ঋণের জন্য সোনালী ব্যাংকে দরখাস্ত করেন। এই যে বেলাল, এই বেটা যে ঋণের জন্য দরখাস্ত করেছে, এই বেটা কি ঋণ পাইছে? এই বেটা ঋণ এখনো দেওয়া হয় নাই, তাহলে এটা লেনদেন না। ঋণ দিলে না এটা লেনদেন হইতো, যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ঋণের জন্য আবেদন করেছে, এটা লেনদেন হবে কি করে? তো লিখেছি আমরা, জনাব বেলাল ঋণের জন্য সোনালী ব্যাংকে দরখাস্ত করেছিলেন কিন্তু এখনো ঋণ পাননি, ফলে হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ওইর কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এটা লেনদেন নয়। এবার তোমাদের বলতে হবে 8,000 টাকার পণ্য বিক্রয় করেন, এইটা তোমাদেরকে বলতে হবে লেনদেন, কিন্তু এটা লেনদেন হিসাব সমীকরণে কোনটার প্রভাব পড়তেছে? এ বাড়ছে কমছে, এল বাড়ছে কমছে, নাকি ওই বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে, কোনটা হচ্ছে? এটা একটু বলার ট্রাই করো দেখি। তিনি 8,000 টাকা, তিনি বলতে ওই যে বেলাল 8,000 টাকার পণ্য বিক্রি করেছেন, তাহলে বলো তো হিসাব সমীকরণে কোনটার প্রভাব হচ্ছে? 8,000 টাকার পণ্য বিক্রয় করলাম, একটু কমেন্টস পড়বো। কমেন্টস করি। 8,000 টাকার পণ্য বিক্রয় করেন, 8,000 টাকার পণ্য বিক্রয় করেন, হিসাব সমীকরণ জানি আমরা, এ সমান সমান এল প্লাস ওই। এখানে কোনটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? এ বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস? এল বৃদ্ধি না হ্রাস? বা ওই বৃদ্ধি না হ্রাস? কোনটা কি হচ্ছে একটু কমেন্টস করে জানাও দেখি। 8,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় এটা অবশ্যই একটা লেনদেন, বাট হিসাব সমীকরণে কি প্রভাব পড়ছে একটু বলো।
দেখি পারো কিনা কেউ। সুস্মিতা বলছে এটা লেনদেন। ওকে ফাইন, এটা লেনদেন। কিন্তু কোথায় পরিবর্তন হবে, প্রশ্ন হচ্ছে এইটা, হিসাব সমীকরণের কোথায় পরিবর্তন হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, যেহেতু বিক্রি করেছে, তুমি একটু খেয়াল করো, এটা অবশ্যই লেনদেন। নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, যদি তুমি নগদ টাকায় বিক্রি করেছো তার মানে নগদ টাকা বাড়ছে না। নগদ টাকা যদি বাড়ে তাহলে সম্পদ বৃদ্ধি পায়। নগদ টাকা বাড়লে কি বৃদ্ধি পায়? সম্পদ বৃদ্ধি পায়। তার মানে এ বৃদ্ধি পেয়েছে, হিসাব সমীকরণে এ বৃদ্ধি পেয়েছে। আর তুমি যেহেতু বিক্রি করেছো, বিক্রি করলে আয় হয়। বিক্রি করলে কি হয়? আয় হয়। আয় যেহেতু হয়েছে, আয় হলে ওই বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? মালিকানা সত্ত্ব, মূলধন বৃদ্ধি পাবে। আয় হলে আমি বলেছি না যোগ, যোগ মানে কি? বৃদ্ধি। তার মানে হলো যেহেতু তুমি নগদে বিক্রি করেছো, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ, মানে এ বৃদ্ধি পেয়েছে। আবার আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ওই বৃদ্ধি পায়। তাহলে দুইটাই বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে এটা লেনদেন হবে। পরেরটাই দেখো, ব্যবসায়ের জন্য 1500 টাকা মূল্যের একটি ফ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। একটা ফ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, ফ্যান তো কিনে নাই, সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এটা লেনদেন হবে না, ঠিক আছে? এটা লেনদেন নয়। যারা বেলাল ব্যবসার জন্য ফ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এখনো ফ্যান ক্রয় করা হয়নি, সো এটা হিসাব সমীকরণে প্রভাব পড়বে না। এরপরে আসো, জনাব জালালের নিকট 1000 টাকা পণ্য ধারে বিক্রয় করেন। অবশ্যই লেনদেন, ধারে বিক্রয় করেছে। ধারে বিক্রয় করলে, মনে করো তুমি ধারে বিক্রয় করেছো, ধারে বিক্রি করলে কি দেনাদার বাড়ে না? তো দেনাদার তো একটা সম্পদ, তাহলে এ বাড়বে। আর বিক্রি করলে আয় হয় না ব্যয় হয়? আয় হয়। আয় হলে মালিকানা সত্ত্ব, অর্থাৎ ওই বাড়বে, তাই না? তো আমরা এখানে কি করতে পারি, এটা একটা লেনদেন, এখানে কি বৃদ্ধি পাবে? দেখো, দেনাদার বৃদ্ধি পাবে আর একটা আয় বৃদ্ধি পাবে। তাহলে দেনাদার মানে কি? এ বৃদ্ধি পাবে, অ্যাসেট। আর আয় হলে বলেছি ওই বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্বে প্লাস হয়। তাহলে এই যে সমীকরণে এ এবং ওই দুইটাই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা একটা লেনদেন। 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। ফরমাইশ মানে হলো অর্ডার। 10,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, অর্ডার করলে লেনদেন হয় না, সো এটা কিন্তু লেনদেন হয় না। তো আমরা লিখব এটা লেনদেন নয়। ফরমাইশ প্রদান করার মাধ্যমে লেনদেন সংগঠিত হয় না, ফরমাইশ প্রদান করলে লেনদেন হয় না, হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়ে না, সো এটা লেনদেন নয়। ব্যবসা থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে 1000 টাকা উত্তোলন, এটা লেনদেন। যদিও লেখা আছে ব্যক্তিগত প্রয়োজন, তারপরেও কি এটা একটা লেনদেন। এখন প্রশ্ন হলো স্যার ব্যক্তিগত হইলে লেনদেন কিভাবে হয়? কারণ টাকাটা নিচ্ছে কোথা থেকে? ব্যবসা থেকে নিচ্ছে না, ব্যবসার টাকা কমে যাচ্ছে না, অবশ্যই লেনদেন হবে। যেহেতু এটা একটা উত্তোলন, মালিক উত্তোলন করে নিয়ে গেছে তার ব্যক্তিগত প্রয়োজনে, মালিক যদি উত্তোলন করে তাহলে মূলধন কমে যাবে না, ওই মাইনাস হবে না, তার মানে ওই হ্রাস, ওই হ্রাস। আবার ব্যবসার নগদ টাকাও কমে গেছে, ব্যবসার নগদ টাকাও কমে গেছে, তার মানে সম্পদ এ হ্রাস, ওই হ্রাস, এও হ্রাস, দুইটাই হ্রাস। তো দেখো, ব্যবসার প্রয়োজনে যদি, ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করা হয় তাহলে এটা একটা লেনদেন হবে। হিসাব সমীকরণ এ আর ওই দুইটাই হ্রাস, এও হ্রাস, ওই হ্রাস, দুইটাই হ্রাস। জনাব বেলাল তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত আয়কর 10,000 টাকা প্রদান করেন। দেখো, ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত আয়কর পরিশোধ করেছে, এটা লেনদেন নয়। তার নিজের অ্যাকাউন্টের টাকা তার নিজের আয়কর পরিশোধ করেছে, লেনদেন না। যদি এমন হতো ব্যবসার টাকা দিয়ে তার নিজের আয়কর পরিশোধ করেছে, তাহলে বুঝতাম যে মালিক উত্তোলন করেছে, ব্যবসার টাকা নিয়ে গেছে। এখানে তো ব্যবসার টাকা নাই, তার ব্যক্তিগত টাকা দিয়ে ব্যক্তিগত আয়কর দিয়েছে, সো এটা লেনদেন নয়। আমরা এটা লিখে দিব লেনদেন নয়।
তো হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়েনি। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও যে পুরো অঙ্কটা তুমি বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টস করে জানাই। যারা যারা লাইভ ক্লাস করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা অনেকক্ষণ ধরে কষ্ট করে লাইভ ক্লাস করছো এবং যারা যারা শেয়ার করেছো তাদেরকে আরও ধন্যবাদ। শেয়ার কমেন্টস এগুলো একটু করতে হয়, এগুলো করলে বোঝা যায় যে কারা কারা ক্লাস করছে, তাদেরকে চেনা যায়। সো এই কাজটা একটু করবা, হ্যাঁ, শেয়ার করবা, কমেন্টস করবা, ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, তারাও যাতে ক্লাস করে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অ্যাড করে দিও যারা যারা অ্যাড হয় নাই, বা এই ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিও, ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দিও তাদেরকে, হ্যাঁ, একটু দিয়ে দিও সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো, ভিশন প্লাস একাডেমিক্স নামে, এখানে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। কেউ লিঙ্কটা চাইলে, কেউ একজন একটা প্রশ্ন করেছে সেটার উত্তর তুমি জানো, তোমাকে জিজ্ঞেস করেছে যে আজকের ক্লাসটা কয়টায় হবে, তোমাকে গ্রুপে জানতে চেয়েছে। তো যারা জানো একটু রিপ্লাই করে দিও যে আজকের ক্লাসটা এই টাইমে হবে। অনেকে নতুন জয়েন হয়েছে, সে হয়তো জানে না, তো তুমি তাদেরকে একটু জানিয়ে দিও, ঠিক আছে। ক্লাসে তোমার যে ফ্রেন্ডটা জানে না তাকে একটু জিজ্ঞেস করো গ্রুপে অ্যাড আছে কিনা, না থাকলে একটু অ্যাড করে দিও তুমি, ঠিক আছে। ওকে, তাহলে একটু কমেন্টস করো এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, লামিসা নূর বলছে জি স্যার, অল রাইট। আমাদের তো শেখা সবেমাত্র শুরু, এখনো অনেক অনেক একেবারে ওই সমুদ্র পাড়ি দিতে হবে আমাদের, ঠিক আছে। এই যে এরপরে অঙ্ক শুরু, দেখছো, এই যে অঙ্ক শুরু, এখান থেকে অঙ্ক শুরু, প্রচুর অঙ্ক দেওয়া আছে, ইম্পর্টেন্ট সব অঙ্ক। এই যে এটা ঢাকা বোর্ড 24, তারপরে আছে হলো চট্টগ্রাম বোর্ড 24, এরপরে সিলেট বোর্ড আছে 24, তারপরে কুমিল্লা বোর্ড আছে 24, দিনাজপুর বোর্ড আছে 24। আমাদের এই সব অঙ্ক শিখতে হবে, অনেক অঙ্ক দেওয়া এখানে, এই যে অনেক পেজ, যা যা লাগবে সব দেওয়া আছে এখানে। সো এইগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে, এগুলো আমাদের শিখতে হবে। এই চ্যাপ্টারে যা যা লাগবে সব দিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা, নিয়মিত ক্লাস করলে ধারাবাহিকভাবে সুন্দরভাবে শিখতে পারবা। আর একা একা ক্লাস করবা না, ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করবা। তোমার যে ফ্রেন্ডগুলো অ্যাড হয়নি, তোমার যে ফ্রেন্ডগুলো জানে না, তাদেরকে একটু জানাবা, ঠিক আছে। তাহলে আজকে আমরা আর না আগাই, এই পর্যন্তই আমাদের থাক। নেক্সট দিন থেকে আমরা তাহলে সরাসরি অঙ্ক শুরু করে দিচ্ছি। আজকেও যদি অঙ্ক করেছি একটু, তো নেক্সট দিন থেকে আমরা মেইন যে বোর্ডের অঙ্কগুলো সেগুলো আমরা শুরু করে দিব নেক্সট দিন থেকে, ঠিক আছে। তো তোমরা যারা যারা এতক্ষণ ক্লাস করলে, যারা যারা কমেন্টস করেছো, শেয়ার করেছো, লাইভে যুক্ত হয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের পেজ থেকে নিয়মিত ক্লাস হবে, বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, সব সাবজেক্টের ক্লাস হবে। সো তোমরা এখানে একটু যুক্ত থেকো, সবাইকে সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর নেক্সট ক্লাসের পুরো সপ্তাহের রুটিন হয়তো আগামীকাল শুক্রবার আছে, আগামীকালকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। শুক্রবারের রুটিনটা, পুরো সপ্তাহ রুটিনটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা ওই রুটিন অনুযায়ী নিয়মিত, এবং সবগুলো ক্লাস কিন্তু সন্ধ্যার পরে, যাতে তোমরা বাসায় বসে থেকেই ক্লাসগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারো, ঠিক আছে। খাতায় নোট খাতা রাখবা, এটার জন্য একটা ক্লাস, এটার জন্য আলাদা একটা খাতা রাখতে পারো তোমরা, ঠিক আছে। যে স্যার যে যা যা করাচ্ছে সেখানে আমরা আলাদা একটা খাতা রাখছি। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।